আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? চলুন আমরা আমাদের কম্পিউটারে ভয়েস টাইপিং করে দেখি। এটা কতটা নির্ভুলভাবে লিখতে পারে। কিভাবে নির্ভুলভাবে লিখতে হয় সে বিষয়ে তো বলবই। তার আগে চলুন ভয়েস টাইপিংটা করে দেখি। Google Docs সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদের জন্য সংক্ষেপে যে বিষয়টি জানানোর দরকার সেটি হলো Microsoft Word বা MS Word দিয়ে আমরা যে কাজগুলো করি Google Docs দিয়েও সেই কাজগুলো করা যায়। শুধুমাত্র আপনার কম্পিউটারের ইন্টারনেট এবং আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকলে Google Docs ব্যবহার করতে পারবেন। Microsoft Word এবং Google Docs এর মধ্যে পার্থক্য হলো Microsoft Word সফটওয়্যারটি একটি পেইড সফটওয়্যার এবং Google Docs ফ্রিতে ব্যবহার করা যায় এবং Google Docs এর মধ্যে ভয়েস টাইপিং আছে যেটার মাধ্যমে নতুনরা ১ ঘন্টার টাইপিং ৫-১০ মিনিটে কমপ্লিট করে নিতে পারবে। এই লেখাটির ভিতরে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ভুল আছে। কিভাবে নির্ভুলভাবে লিখতে হয় সেই বিষয়ে তো টিপস থাকবেই। এটা ছাড়াও পেজ সেটআপ করা, ফন্ট এডিটিং, টেবিল তৈরি করা, ইমেজ ইম্পোর্ট করা এই সকল গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও অফিসের কাজ, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, স্ক্রিপ্ট লেখা অর্থাৎ লেখালেখির যত কাজ আছে সবকিছুই এই ভিডিওতে দেখানো হয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অন্তত কম্পিউটারে লেখালেখির বিষয়ে আপনাকে কেউ আটকাতে পারবে না। সেটা আমরা আশা রাখতেই পারি। আমাদের এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এবং আপডেট শেয়ার করা হয়। আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। আমরা এই টিউটোরিয়ালটি ফলো করার জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করব। কারণ অন্যান্য ব্রাউজার দিয়ে আপনি Google Docs ব্যবহার করতে পারবেন ঠিকই, কিন্তু ভয়েস টাইপিং সব ব্রাউজার দিয়ে করতে পারবেন না। এজন্য আমরা Google Chrome ব্রাউজার ব্যবহার করব। ব্রাউজারটি ওপেন করার পর আপনার ব্রাউজারে যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা না থাকে তাহলে উপরের ডান দিকে এমন একটি অপশন পাবেন সাইন ইন। এখানে যদি আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে দেন তাহলে ব্রাউজারে জিমেল আইডি লগইন হয়ে যাবে। আপনার ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টটি লগইন করা হয়ে গেলে উপরের ডান দিকে আপনি আপনার জিমেলের লোগোটি দেখতে পারবেন। তখন আর সাইন ইন লেখাটি আসবে না। আর আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে অথবা আপনি যদি নতুন করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আমার একটা ভিডিও আছে কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করলে হ্যাক হবে না। এখানে কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা সম্পূর্ণ প্রসেসটি দেখিয়েছি। লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা ভিডিওর শেষে সেখানে লিংকটি দেওয়া থাকবে। Google Docs আপনি কয়েকভাবে ওপেন করতে পারবেন। প্রথম যে পদ্ধতিটি দেখাবো সেটা হলো আপনি আপনার ব্রাউজারে সার্চ করবেন drive.google.com। তাহলে আপনার Google Drive ওপেন হবে। আমরা চাইলে Google Docs সরাসরি ওপেন করতে পারতাম, কিন্তু Google Drive থেকে যদি আমরা Google Docs-টি ওপেন করি তাহলে ডকুমেন্টগুলো আলাদা আলাদা ফোল্ডারে সুবিধামতো সাজিয়ে নিতে পারবো। সেটা আমরা একটু পরেই দেখব। এখান থেকে আমরা নিউতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন Google Docs। এটা আমরা অন্য আরেকভাবে ওপেন করতে পারি। যেমন আমরা নতুন একটা ট্যাব নিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলের লোগোটি দেখা যাচ্ছে। এটার পাশে Google অ্যাপস নামে যে অপশনটি এটাতে প্রেস করব এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ, এটাতে প্রেস করব। এখান থেকে নিউতে যাব এবং দেখতে পাচ্ছেন Google Docs। আমরা যদি Google Drive থেকে এখানে যে নিউ অপশনটি আছে এটাতে প্রেস করি তখন আমাদের সামনে এমন কিছু অপশন দেখা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন Google Docs। এখান থেকে যদি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রেস করি তখন আমাদের সামনে নতুন একটা পেজ শো করবে। এখানে চাইলে আমরা লেখালেখির কাজ করতে পারবো। আবার যদি আমরা Google Drive-এ যাই এবং এখান থেকে নিউ, এখান থেকে Google Docs এবং ফ্রম টেমপ্লেট এটাতে যদি প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে। তো আমরা চাইলে এখান থেকে টেমপ্লেটের উপরে যদি মাউস ক্লিক করি সেই টেমপ্লেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে অনেক টেমপ্লেট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এখান থেকে যদি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রেস করি তাহলেও নতুন একটা পেজ শো করবে। তো আমরা আবারও ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রেস করছি যেহেতু আমরা লেখালেখির কাজ করব শুরু থেকে, এজন্য আমি কোনো টেমপ্লেট নিচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ শো করছে। তো আমরা এই খালি পেজগুলো কেটে দিচ্ছি, একটাই রেখে দিচ্ছি। এখানে আমরা লেখালেখি করার জন্য আগে পেজটি সেটআপ করে নিব, অর্থাৎ আমরা কোন মাপের পেজটি রাখতে চাচ্ছি সেটা নির্দিষ্টভাবে সিলেক্ট করে নিব। তো এটা করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে চলে যাব পেজ সেটআপ।
এটাতে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ সেটআপের বিভিন্ন অপশন এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ। তো আমরা সাধারণত পেপার সাইজ A4 সাইজ রাখি যখন আমরা কোন একটা ফটোকপির দোকান থেকে যে ফটোকপি গুলো করি সেটা আসলে A4 সাইজ থাকে। তো আপনি চাইলে এখান থেকে A4 সাইজ নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মার্জিন, অর্থাৎ আমার পেজের চারপাশে কতটুকু অংশ খালি থাকবে। অর্থাৎ এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 ইঞ্চি আছে, উপরে 1 ইঞ্চি, ডান পাশে 1 ইঞ্চি এবং নিচেও 1 ইঞ্চি। এটা স্ট্যান্ডার্ড। তবে আপনি যদি চান এখানে 0.5ও করে দিতে পারেন, 0.5, তখন হাফ ইঞ্চি করে চারপাশে ফাঁকা স্পেস থাকবে। যদি 0.5 করেন তাহলে এখানে যতগুলো ঘর আছে সবগুলো ঘরে 0.5 করে দিবেন। আর যদি 1 ইঞ্চি করেন তাহলে এখানে সবগুলো ঘরে 1 ইঞ্চি করে দিবেন। 1 ইঞ্চি যেহেতু স্ট্যান্ডার্ড সেহেতু আমি 1 ইঞ্চি রাখছি। এখানে দেখতে পাচ্ছেন পেজ কালার। এখান থেকে আপনি আপনার পেজের কালার সিলেক্ট করতে পারেন। যেমন এখানে রেড আছে, অরেঞ্জ আছে, তারপর ব্ল্যাক কালার আছে। তো আমরা এটা হোয়াইটই রাখছি। তো এই হচ্ছে পেজ সেটআপ। তো আমরা এটা এভাবেই রেখে দিচ্ছি। A4 সাইজ, চারপাশে 1 ইঞ্চি করে গ্যাপ থাকবে এবং পেজের কালার থাকবে সাদা। এখানে হচ্ছে পোর্ট্রেট, অর্থাৎ লম্বালম্বি ভাবে পেজটা দেখা যাচ্ছে। যদি আমরা ল্যান্ডস্কেপ দিই তাহলে কিন্তু পেজটা চওড়া ভাবে দেখা যাবে। তো আমরা পোর্ট্রেটই রাখছি। এবার এখান থেকে ওকেতে প্রেস করছি। এখানে আমি কিছু একটা লিখব। লেখার জন্য আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করব। তো অভ্র কিবোর্ড ব্যবহার করার জন্য আমরা এখান থেকে অ্যারোতে প্রেস করব, এখান থেকে অভ্রতে প্রেস করব, এখান থেকে আমি বাংলা করে নিব। তো এখানে আমি লিখেছি কম্পিউটার রিলেটেড যে কোনো টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। তো আমরা এই পেজটির একটা নাম দিব। নাম দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেলড ডকুমেন্ট, এটাতে প্রেস করব। তো এটাতে যদি আমরা মাউস ক্লিক করি তাহলে এখানে যে লেখাটি আছে সেই লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। আপনি যদি এই লেখার প্রথম অংশ নাম হিসেবে রাখতে চান তাহলে রাখতে পারেন। আমরা এটা পরিবর্তন করে দিচ্ছি। এজন্য ব্যাক স্পেস দিয়ে সম্পূর্ণ লেখাটি কেটে দিচ্ছি এবং এখানে আমরা দিচ্ছি ক্লাস 1 এবং অভ্র কিবোর্ডটা আমি আপাতত কেটে দিচ্ছি। এখানে থাকা লেখাগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়। এটা আলাদা করে সেভ করার প্রয়োজন নেই। যেমন আমি এখানে এই লেখাটুকু লিখেছি। এখন যদি আমরা গুগল ড্রাইভে যাই, এখান থেকে যদি হোমে প্রেস করি, তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 1 নামে কিন্তু একটা পেজ এখানে শো করছে। এই ডকুমেন্টটি আমরা যদি কোনো ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে চাই তাহলে কিভাবে রাখবো চলুন সেটাই দেখি। তো আমরা যদি এখান থেকে নতুন একটা ফোল্ডার নিই, আমি এখান থেকে নিউতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার, এটাতে প্রেস করব। এটার নাম দিচ্ছি ক্লাস 1। তো আমি এটা ক্লাস 1 নাম দিয়েছি। এবার ক্রিয়েটে প্রেস করব। তো এখানে মাই ড্রাইভের মধ্যে দেখতে পাচ্ছেন ক্লাস 1 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি এই ডকুমেন্টটাকে মুভ করতে চাই বা ক্লাস 1 ফোল্ডারের মধ্যে যদি সেভ করে রাখতে চাই তাহলে আমরা ডকুমেন্টটি ওপেন করে নিব এবং এখানে দেখতে পাচ্ছেন মুভ নামে একটি অপশন আছে, এটাতে প্রেস করব। তো তখন আমাদের সামনে এমন একটা অপশন আসবে। তো এটাকে আমরা কোথায় রাখতে চাই মুভ করে, আমরা জাস্ট ক্লাস 1 সিলেক্ট করে দিব। এবার এই মুভ অপশনটিতে প্রেস করব। তো এখন যদি আমরা মাই ড্রাইভের মধ্যে যাই, অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে যদি যাই এবং এটা যদি একটু রিলোড করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লাস 1 নামে যে বাংলায় লেখাটা ছিল সেটা কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। আমরা যদি ইংরেজিতে ক্লাস 1 লেখা এই ফোল্ডারের উপরে মাউস ক্লিক করি, অর্থাৎ মাউসের ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ক্লাস 1 নামে এই ডকুমেন্টসটি সেভ হয়ে আছে। তো আমরা চাইলে এটার উপরে মাউসের ডাবল ক্লিক করে ওপেন করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু শো করছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফোল্ডার তৈরি করে নির্দিষ্ট ফোল্ডারে আলাদা আলাদা ডকুমেন্টস সেভ করে রাখতে পারেন। তো এখানে আমি আরো কিছু লেখা লিখব। এখন আমরা দেখব কিভাবে ফ্রন্ট এডিটিং করতে হয়। আমরা চাইলে এখানের যে লেখাগুলো আছে সেগুলো সাইজ ছোট বড় করে নিতে পারি। তো এই লেখাটি যদি আমরা সিলেক্ট করে নিই মাউস দিয়ে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 11 আছে, এটাকে আমি 14 করে দিচ্ছি। অর্থাৎ আমরা যে উপরের যে টাইটেলটা থাকে সেটা আমরা সাধারণত লেখার ক্ষেত্রে 14 রাখি এবং নিচের যে ফ্রন্ট গুলো আছে এই ফ্রন্ট গুলো আমরা 12 রাখি। তো আমি এই ফ্রন্টটা একটু বড় করে নিয়েছি, 14 করে নিয়েছি।
যার কারণে দেখতে একটু ভালো লাগছে। এই লেখাটাকে আমরা চাইলে মোটা করে নিতে পারি, অর্থাৎ বোল্ড করে নিতে পারি। বোল্ড করার জন্য আমরা সম্পূর্ণ লেখাটিকে মাউস দিয়ে সিলেক্ট করব। এবার এখানে যে বি অপশনটি দেখতে পাচ্ছেন, বোল্ড করার জন্য আমরা এই বি তে প্রেস করব, অথবা কন্ট্রোল বি আপনি কিবোর্ড থেকে প্রেস করতে পারেন। তো আমরা মাউস দিয়ে এটাতে প্রেস করছি, তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখন মোটা হয়ে গেছে, অর্থাৎ বোল্ড হয়ে গেছে। এটাকে আমরা ইটালিক করতে পারি। ইটালিক অর্থাৎ লেখাটা একটু হালকা বাঁকা হবে। ইটালিক করার জন্য আমরা এখানে যে আই সাইনটি দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আই। আমি যে অপশনের উপর মাউসটি রাখবো সেখানে কিন্তু আপনারা কিবোর্ড শর্টকাটটা ছোট করে দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে ইটালিক করার জন্য আইয়ের উপর প্রেস করছি, তো এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। তো এটাকে আমরা আবার সোজা করার জন্য আই বাটনটির উপরে আবারও প্রেস করছি, তো দেখতে পাচ্ছেন এটা আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। আমরা চাইলে এই লেখাটার নিচে আন্ডারলাইন করতে পারি। তো আন্ডারলাইন করার জন্য ইউ লেখাটির উপরে মাউস ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লেখাটির নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যদি চাই এই লেখাটির যে কালার সেটা পরিবর্তন করতে পারি। তো পরিবর্তন করার জন্য আমরা সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে নিচ্ছি। এবার যদি আমরা এ অপশনটিতে প্রেস করি, তখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে। আমরা চাইলে যে কোনো কালারে এটা পরিবর্তন করে নিতে পারি। তো আমি এটাকে রেড রাখছি। দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা যদি চাই এটাকে হাইলাইট করে দিতে পারি। আমি এই নিচে যে আন্ডারলাইনটা সেটা উঠিয়ে দিচ্ছি, কারণ এটার কারণে লেখাটা দেখতে ভালো লাগছে না। আমরা যেহেতু হাইলাইট করব এজন্য আমি পরিবর্তন করে নিচ্ছি। তো ইউ এর উপর প্রেস করছি, আমাদের আন্ডারলাইন কিন্তু চলে গেছে। এখন যদি আমরা আবারও লেখাটাকে সিলেক্ট করে নিই, এবার হাইলাইটের যে মার্কার চিহ্নটি এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে যদি প্রেস করি, এবং এখান থেকে আমি চাইলে গ্রিন কালার অথবা ইয়েলো কালারে পরিবর্তন করে নিতে পারবো, মানে অর্থাৎ হাইলাইট করে নিতে পারবো। তো এখন আমি রেড কালারটিকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে নিয়েছি। আমরা চাইলে এখানে থাকা যে ফ্রন্ট গুলো সেই ফ্রন্টটা চেঞ্জ করে নিতে পারি। তো ফ্রন্ট পরিবর্তন করার জন্য আমরা যে কোনো নির্দিষ্ট লাইনের ফ্রন্ট পরিবর্তন করে নিতে পারি, অথবা সম্পূর্ণ লেখার ফ্রন্টটিও পরিবর্তন করে নিতে পারি। তো সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করব, তাহলে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অপশন, এই অ্যারোতে আমরা প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ফ্রন্ট। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফ্রন্ট সিলেক্ট করে নিতে পারবো। তো টাইম নিউ রোমান এই ফ্রন্টটা সব থেকে বেশি ব্যবহৃত হয় ইংলিশ লেখার ক্ষেত্রে, এবং বাংলার জন্য আমরা মোর ফ্রন্ট এটাতে যদি প্রেস করি, এখান থেকে যদি আমরা যাই স্ক্রিপ্টে, এখান থেকে বাঙালি, এখানে কিছু বাংলা ফ্রন্ট আছে, এখান থেকে আপনারা এই ফ্রন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমরা যে ডিফল্ট এরিয়াল যে ফন্টটা সেটাই রাখছি। এখন আমরা দেখব কিভাবে পেজ নাম্বার দিতে হয়। তো এটি করার জন্য আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে ইন্টার বাটন প্রেস করে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 2 নাম্বার পেজে চলে এসেছি। এখানে কোনো নাম্বার নেই। তো পেজ নাম্বার দেওয়ার জন্য আমি যেটা করব, এখান থেকে ইনসার্টে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন পেজ এলিমেন্ট, এটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বারের বিভিন্ন ডিজাইন আছে। যেমন এটাতে যদি প্রেস করি, তাহলে পেজের উপরের দিকে 1 2 লেখা এভাবে নাম্বারিং হবে। আর যদি এটাতে প্রেস করি, তাহলে নিচের দিকে 1 2 এভাবে পেজ নাম্বারটি বসবে। আর যদি ডান পাশের এটাতে প্রেস করি, তাহলে এই দুইটার যে ডিজাইন সেটা হলো প্রথম পেজে কোনো নাম্বার থাকবে না, দ্বিতীয় পেজের থেকে 1 2 3 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারিং হবে। তো আমরা সাধারণত এটাই সব থেকে বেশি ব্যবহার করি, যে নিচের দিকে 1 2 লেখা নাম্বার থাকবে। যেহেতু এইটাই বেশি ব্যবহৃত হয়, সেহেতু আমি এটাতে প্রেস করছি। তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ নাম্বার কিন্তু নিচের দিকে ডান পাশে বসেছে। তো আমি চাচ্ছি এটাকে মাঝের দিকে নিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পেজের নিচের ডান দিকে পেজ নাম্বারটি বসেছে। আমরা যদি চাই এই পেজ নাম্বারটিকে মাঝখানে নিতে, তাহলে এই নাম্বারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যেটা করব সেটা হলো এখানে অ্যারোতে প্রেস করব। এখান থেকে যদি আমরা মাঝখানের এই আইকনটিতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার মাঝামাঝি চলে এসেছে। নিচের যে পেজটি আছে সেটা যদি দেখি, এটাও মাঝামাঝি এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুটার নামে একটি অপশন। তো এখানে যদি আমরা মাউস ক্লিক করি, তাহলে কিন্তু ফুটার অপশনটি চলে যাবে। এখানে যে অ্যালাইন অপশনটি, এটাও অনেকে হয়তোবা খুঁজে নাও পেতে পারেন, কারণ আপনাদের ব্রাউজার যদি
এখান থেকে জুম করা থাকে বেশি, তখন এই অপশনগুলো এই থ্রি ডট মেনুর মধ্যে খুঁজে পাবেন। তো আমরা যদি এখান থেকে থ্রি ডট মেনুতে প্রেস করি, তখন দেখতে পাচ্ছেন এই অ্যালাইন অপশনটা কিন্তু এখানেই আছে। তাহলে আমরা টিউটোরিয়ালে আবার ফেরত যাচ্ছি। আমরা যদি আবারও এই পেজ নাম্বারটিকে সাইডে নিতে চাই, তাহলে পেজ নাম্বারটি সিলেক্ট করব। করার পর আমরা যদি এই আইকনটিতে প্রেস করি, এখান থেকে যদি আমরা এটাতে প্রেস করি, তাহলে পেজ নাম্বার বাম দিকে চলে যাচ্ছে, এবং এটাতে যদি প্রেস করি তাহলে পেজ নাম্বার ডান দিকে চলে আসছে। তো আমরা যেহেতু মিডিলেই রাখতে চাচ্ছি, এজন্য মিডিলে রেখে দিচ্ছি। তো আমরা এই ফুটার অপশনটিকে হাইড করার জন্য এখানে মাউস ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ফুটার অপশনটি কিন্তু চলে গেছে। এখানে এই অ্যালাইন থেকে আপনাদের আরেকটি জিনিস আমি দেখাই, সেটা হলো আপনারা যদি এই লাইনগুলোর দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পাচ্ছেন বাম দিকে লাইনগুলো মোটামুটি সমান আছে, কিন্তু ডান দিকের লাইনগুলো একটা ছোট একটা বড় এভাবে এলোমেলো ভাবে সাজানো। আমরা যদি কোনো বই ওপেন করি, তাহলে দেখবেন যে বইতে কিন্তু এভাবে এলোমেলো ভাবে লাইন থাকে না, সেখানে লাইনগুলো সমান্তরাল ভাবে থাকে। তো এটা কিভাবে করব, চলুন সেটাই দেখি। তো আমি সবগুলো লাইন সুন্দর করে সাজাতে যাচ্ছি, এজন্য আমি এখানে মাউস ক্লিক করব একবার, তাহলে এই পেজটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি কিবোর্ড থেকে, তখন সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হয়ে যাবে। আপনারা যদি নির্দিষ্ট লাইন অথবা নির্দিষ্ট প্যারাতে যদি এই ইফেক্ট অ্যাপ্লাই করতে চান, তাহলে মাউস দিয়েও সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করছি, এজন্য কিবোর্ড থেকে সিলেক্ট করছি। এখন যদি আমরা এই অ্যালাইন অপশনটিতে প্রেস করি, এখানে যে অ্যারোতে প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন। আমরা যদি এই অপশনটিতে প্রেস করি, তাহলে এই বাম সাইডের লাইনগুলো সমান হবে, কিন্তু ডান পাশের লাইনগুলো একটু এলোমেলো হবে। এটাতে যদি প্রেস করি, তাহলে লেখাগুলো সব মাঝখানে চলে আসবে। এখান থেকে যদি আমরা এটাতে প্রেস করি, তাহলে ডান দিকের লেখাগুলো সমান্তরাল হবে, কিন্তু বাম দিকের লেখা এলোমেলো হবে, অর্থাৎ একটা ছোট একটা বড় এভাবে হবে। তো আমরা যেহেতু সব লাইনগুলো সমান্তরাল ভাবে রাখতে চাচ্ছি, এজন্য আমরা এটাতে প্রেস করব। এই অপশনটিতে যদি আমরা প্রেস করি, তাহলে ডান পাশের লাইন এবং বাম পাশের লাইন যতটুকু সম্ভব সমান্তরাল রাখার চেষ্টা করবে। তো আমরা এই অপশনটিতে প্রেস করব। দেখতেই পাচ্ছেন আমাদের লাইনগুলো কিন্তু আগে একটু এলোমেলো লাগছিল, এখন কিন্তু অনেকটাই গোছানো দেখা যাচ্ছে। এভাবে আমরা আমাদের লাইনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এখানে অন্য যে অপশনগুলো, সেগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। যে কোনো লেখার ক্ষেত্রে বুলেট পয়েন্ট অথবা চেক লিস্ট অ্যাড করতে হয় কিভাবে, চলুন এবার সেটাই দেখি। তো আমি এই লাইনটাতে চাচ্ছি একটা চেক লিস্ট অ্যাড করতে। এখান থেকে যদি আমরা এই অ্যারোতে প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 এভাবে নাম্বারিং করতে পারবো। যেমন আমি ABCD এইভাবে যদি নাম্বারিং করতে চাই, তাহলে এটাতে প্রেস করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ চলে এসেছে। ঠিক একইভাবে যদি আমরা 1 2 করতে চাই, তাহলে এটাতে প্রেস করছি, 1 2 হয়ে গেছে। এবং আমরা যদি অন্য কোনো বুলেট পয়েন্ট এড করতে চাই, তাহলে এই অ্যারোতে চলে আসব, এটাতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক বুলেট পয়েন্ট কিন্তু আছে। তো আমরা সাধারণত এটা ব্যবহার করতে পারি। তারপর এখান থেকে এটা ব্যবহার করতে পারি, যেটা খুশি ব্যবহার করতে পারি। আমরা যদি এই অ্যারোতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ২ টা চেক লিস্ট আছে। এটার কাজ কি, চলুন সেটাই দেখি। আমরা যদি এটাতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন নতুন একটা বক্স তৈরি হয়েছে। এটাতে যদি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু কেটে গেছে। তো এটা আমরা আনচেক করে দিচ্ছি এবং পরবর্তী অপশনে যাচ্ছি। পরবর্তী অপশনটিতে যদি যাই এবং এটাতে যদি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এটাতে টিক মার্ক হয়ে গেছে, অর্থাৎ এবার আর লেখাটি কেটে যাচ্ছে না। তো এভাবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো চেকলিস্ট হোক বা বুলেট পয়েন্ট হোক, যে কোনো কিছু আমরা আমাদের লেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। গুগল ডক্সে বিভিন্ন টাইপের ডকুমেন্ট রেডি করার জন্য মাঝে মাঝে ইমেজ ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে। ইমেজ কিভাবে ইম্পোর্ট করতে হয়, চলুন এবার সেটাই দেখি। তো ইমেজ ইম্পোর্ট করার জন্য আমাদের যে ফোল্ডারে ইমেজটি আছে, সেই ফোল্ডারটি ওপেন করে নিব। তো আমাদের এই ফোল্ডারটিতে ইমেজটি আছে, আমি এই ইমেজটি ইম্পোর্ট করতে চাচ্ছি। এজন্য এই ইমেজটির উপরে মাউসের লেফট বাটন প্রেস করে চেপে ধরে রাখবো, এবং আমাদের যেহেতু ক্রোম ব্রাউজারে গুগল ডক্সটি ওপেন করা আছে, এজন্য ক্রোম ব্রাউজারের উপরে মাউসের আইকনটি নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন আমি এই ইমেজটি কোথায় ইম্পোর্ট করতে চাই, এটা বোঝানোর জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ হলে ভালো হতো, এজন্য আমি নিচের দিকে চলে যাচ্ছি
এখানে দেখতে পাচ্ছেন আমার এই ইমেজের সাথে একটা ব্লু কালারের আইকন নিচের দিকে উপরের দিকে ওঠানামা করছে। এই আইকনটির মাধ্যমে আমি সিলেক্ট করে নিতে পারবো যে আমার ইমেজটি কোথায় রাখতে চাচ্ছি। আমি চাইলে এটাকে এখানে ছাড়তে পারি, আবার নিচের দিকেও ছাড়তে পারি। তো আমি চাচ্ছি লেখার মাঝখানে রাখতে, এর জন্য আমি একটু উপরের দিকে যাই, কারণ আমাদের আরো কিছু কাজ আছে যেগুলো লেখার মাঝখানে রেখে দেখাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লু কালারের আইকনটি, আমি এখানেই আমার ইমেজটি ছেড়ে দিচ্ছি, অর্থাৎ আমার মাউসটি চেপে ধরে রাখা ছিল, এখন আমি মাউসটি ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ইমেজটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এই ইমেজটি ছোট কিংবা বড় করার জন্য, তখন এই মাউসের আইকনটি ইমেজের উপর থাকা অবস্থায় আমি মাউসের লেফট বাটন প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন ইমেজের চারপাশে কিন্তু একটা বর্ডারের মতো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি মাউসের আইকনটি এই কর্নারের দিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন মাউসের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। মাউসের আইকনটি চেঞ্জ থাকা অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে ছবিটিকে ছোট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি ছোট হয়ে গেছে, কিন্তু ছবিটির রেশিও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ছবিটি একটু লম্বাটে দেখা যাচ্ছে। তো আমরা তো এভাবে ছবি ইম্পোর্ট করব না, এজন্য আমি কন্ট্রোল জেড চেপে আনডু করে নিচ্ছি। ঠিক একইভাবে যদি আমি উপরের দিক থেকে ছবিটিকে ছোট করে দিই, এভাবেও কিন্তু ছবির আকার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ছবিটি একটু চ্যাপ্টা ধরনের হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ছবি ছোট বড় করার ক্ষেত্রে সঠিক নিয়ম না, এজন্য আমি কন্ট্রোল জেড চেপে আনডু করছি। তাহলে আমরা ছবি ছোট বড় কিভাবে করব? ছবি ছোট বড় করার জন্য আমরা এই কর্নারের দিকে মাউসের আইকনটি নিয়ে চলে আসব। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাউসের আইকনটি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে রাখা অবস্থায় যদি ছবিটিকে ছোট করি, দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু চারপাশ থেকে সমানভাবে ছোট হয়েছে। আবার যদি আমি বড় করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু চারপাশ থেকে সমানভাবে বড় হয়েছে। তো আমরা ছবি ছোট বড় করার ক্ষেত্রে সবসময় এই নিয়মটি ফলো করব, অর্থাৎ এই কর্নার থেকে ছবি ছোট বড় করে নিব। তো আমরা যদি চাই এই ছবিটিকে একটু কেটে ছোট করার জন্য, তাহলে কিভাবে করব? এটা করার জন্য আমাদের এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যখন ছবিটি সিলেক্ট করে নিব, আমি আনসিলেক্ট করে নিচ্ছি, এজন্য মাউস দিয়ে বাইরে ক্লিক করছি, দেখেন আনসিলেক্ট হয়ে গেছে। তো এখানে কোনো অপশনই আসছে না যখন আনসিলেক্ট অবস্থায় আছে। যদি আমি ছবিটির উপর মাউস দিয়ে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু অপশন এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ ইমেজ, আমরা যদি এটাতে প্রেস করি, তাহলে আমাদের ইমেজের চারপাশের বর্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আমি এটাকে টেনে ছোট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু ছোট হয়ে গেছে। আবার এটাকেও যদি টেনে ছোট করে দিই, তাহলে ইমেজটি এদিক থেকে কেটেও ছোট হয়ে গেছে। এখন যদি আমি মাউস দিয়ে বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করি একবার, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু ছোট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু উপর নিচে ডানে বামে সব জায়গা থেকে ছোট করে নিতে পারবেন। তো আমি কন্ট্রোল জেড চেপে আনডু করছি। আপনারা চাইলে এই ছবির চারপাশে একটা বর্ডার তৈরি করে নিতে পারবেন। তো বর্ডার তৈরি করার জন্য ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই আইকনটিতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের বর্ডার আছে। আমি যদি এখানে 4pt করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন চারপাশে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আমি যদি এখান থেকে রেড কালার করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের বর্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে বিভিন্ন সাইজের বর্ডার আছে, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো পছন্দ মতো বর্ডার তৈরি করে নিতে পারেন। আর বর্ডারের বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইন যদি অ্যাড করতে চান, তাহলে এই আইকনটিতে প্রেস করবেন, বর্ডার ড্যাশ, এখান থেকে আপনি এই টাইপের বর্ডার সিলেক্ট করতে পারেন, এই টাইপের করতে পারেন। তো এটা আসলে তেমন একটা প্রয়োজন হয় না, আমরা এই বর্ডারটি আনসিলেক্ট করে দিচ্ছি। আনসিলেক্ট করার জন্য এখান থেকে বর্ডার কালার যে অপশনটি, এখানে যে অ্যারো, এই অ্যারোতে প্রেস করব, এখান থেকে নানে প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটি কিন্তু চলে গেছে। এখন আর যে অপশনগুলো আছে সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইকন, এই সব আইকন কিন্তু তখনই দেখা যাবে যখন আমাদের ইমেজটি সিলেক্ট করা থাকবে। তো এই আইকনগুলোর কাজ কি? যদি আমি এটাতে প্রেস করি, তাহলে হচ্ছে আমি ইমেজটি যদি একটু ছোট করে দিই, দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু লেখা আসছে, অর্থাৎ উপরেও লেখা থাকবে, নিচেও লেখা থাকবে, আবার ডান পাশেও লেখা থাকবে, কিন্তু বাম পাশে কোনো লেখা থাকবে না। এটার ক্ষেত্রে হচ্ছে উপরে লেখা থাকবে, নিচে লেখা থাকবে, এবং ছবিটি বাম সাইডে থাকবে কিন্তু ডান পাশ খালি থাকবে। এইটাতে যদি প্রেস করি, তাহলে ছবির উপর দিয়ে লেখা আসবে, এটাতে যদি প্রেস করি, তাহলে এটা লেখার উপরে ছবিটি আসবে। তো এটা তেমন একটা প্রয়োজন হয় না। আর এটাতে যদি প্রেস করি, দেখতে পাচ্ছেন যে লেখা
লেখা আমি আর একটু ছোট করে দিই। লেখা ডান পাশেও আছে, বাম পাশেও আছে। আমার যেহেতু লাইন শেষ হয়ে গিয়েছে, এজন্য এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না যে লেখা ডান পাশে আছে কি নাই। তো যাই হোক, এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। এই বিষয়টা মাঝে মাঝে প্রয়োজন হয় যে মাঝে মাঝে ছবির উপরে লেখাগুলো থাকবে। তো আমি এটাতে প্রেস করছি, ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। তো এখন তো লেখাটা বোঝা যাচ্ছে না। এজন্য যেটা করব, এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় থ্রি ডট আইকনে প্রেস করব। এখান থেকে অল ইমেজ অপশন এটাতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু অপশন শো করছে। এই সব অপশন সম্পর্কে জানার প্রয়োজন নেই, যেটুকু না জানলেই নয় সেটুকু দেখাচ্ছি। তো সাইজ রোটেশন এটাতে যদি যাই, এখান থেকে আপনি আপনার ছবির রোটেশন পরিবর্তন করতে পারবেন, যে আমি ছবিটি ঘুরিয়ে নিতে পারবো বা 90 ডিগ্রিও ঘুরিয়ে নিতে পারবো। এভাবে করে নিতে পারবেন। এখানে অ্যাডজাস্টমেন্ট অপশনটি একটু দেখাই। এটাতে যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, অর্থাৎ ছবিটি যদি অনেক ডার্ক হয়ে থাকে তাহলে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন, হালকা বাড়াতে হয়। কন্ট্রাস্টের বিষয় হলো ডার্ক এরিয়াগুলো আরো বেশি ডার্ক হবে, এবং যদি কন্ট্রাস্ট কমিয়ে দিই তাহলে ডার্ক এরিয়াগুলো আর একটু লাইট হবে। তো এটাও ছবির ক্ষেত্রে প্রয়োজন পড়ে, বিভিন্ন টাইপের ছবির ক্ষেত্রে। তো আমি যেমন ছিল তেমন রাখার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি। এই অপাসিটি যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু হালকা হয়ে গেছে। এখন লেখাটি অনেকটা ফুটে উঠছে। তো এভাবে ইমেজের কাজটি আপনারা করে নিতে পারবেন। আমি ছবিটি ডিলিট করে দিচ্ছি। ছবি ডিলিট করার জন্য ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করি, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই পেজটি যেহেতু ফিল আপ হয়ে গেছে, এজন্য আমরা 2 নাম্বার পেজে চলে যাচ্ছি। গুগল ডক্সে আমাদের বিভিন্ন প্রয়োজনে টেবিল তৈরি করার প্রয়োজন পড়ে। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা টেবিল সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব। টেবিল তৈরি করার জন্য আমরা যাব ইনসার্টে। তো আমরা ইনসার্টে প্রেস করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন টেবিল। তো টেবিল অপশনটিতে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর। বাম থেকে ডান দিকে যে ঘরগুলো আছে এটাকে বলা হয় রো, আর উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো আছে এটাকে বলা হয় কলম। তো আমরা আমাদের পছন্দ মতো যতগুলো ইচ্ছা কলম এবং রো এখান থেকে নিতে পারি। তো আমার যেহেতু এতগুলোর প্রয়োজন নেই, আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে 3টি রো এবং 3টি কলম নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের 3টি কলাম এবং 3টি রো এখানে শো করছে। আমরা যদি এই টেবিলটাতে কোনো কিছু লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে যে কখন কোন কলাম বা কোন রোতে কাজ করা হচ্ছে। তো আমরা এটা ফিল আপ করার জন্য যে কোনো কিছু লিখে নিচ্ছি। আমি প্রথমেই লিখে নিচ্ছি 1, 2 এবং 3। এই লাইনটিতে লিখে নিচ্ছি এ, বি এবং সি, এবং এই রোতে লিখে নিচ্ছি এক্স, ওয়াই এবং জেড। তো আমাদের বোঝার সুবিধার্থে আমি র্যান্ডম নাম্বার এখানে বসিয়ে নিয়েছি। তো আমরা যদি চাই যে মিডিল পজিশনে এই নাম্বারগুলো বা লেখাগুলো রাখতে চাই, তাহলে যেটা করব যে পেজ নাম্বারের মতো সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে নিব, এবং এই আইকনটিতে আসার পর আমরা যদি এই মিডিল অপশনটিতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো লেখা কিন্তু মিডিল পজিশনে চলে এসেছে। তো এভাবে আপনারা মিডিল পজিশনে রাখতে চাইলে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা পরবর্তী যে অপশনটি দেখব সেটা হচ্ছে কি যে আমরা চাচ্ছি যে এই টেবিলটি যদি নিচের দিকে থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। যদি এমনটি পরিকল্পনা করি তাহলে যেটা করব, এই টেবিলটি সরানোর জন্য আমরা মাউস আইকনটি উপরের দিকে নিয়ে আসব। এখানে দেখতে পাচ্ছেন 6 ডট, এটাতে যদি আমরা প্রেস করি এবং আমরা যেখানে টেবিলটি ছেড়ে দিব সেখানেই টেবিলটি মুভ হয়ে যাবে। তো আপনারা চাইলে টেবিলটিকে নিচের দিকে রাখতে পারেন, আবার উপরের দিকে রাখতে পারেন, যে জায়গায় খুশি সেখানেই রাখতে পারেন। তো আমরা যদি চাই যে এই কলাম বা রো কোনো কিছু ছোট বড় করতে, তাহলে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোর উপরে যদি আমি আমাদের মাউস আইকনটি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন মাউসের আইকনটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই মাউসের আইকনটি পরিবর্তন হওয়া অবস্থায় যদি আমরা এটাকে টেনে বামে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে কলামটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। আবার যদি আমরা চাই যে এই রোটাকে বড় করে রাখতে, এই লাইনটা আমি
আমি একটু বড় দেখাতে চাচ্ছি। এই লাইনটির উপরে মাউসের আইকনটি নিয়ে আসি, তাহলে মাউসের আইকনটি পরিবর্তন হয়ে যাবে। এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন যে উপরের যে রোটা সেটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এটাকে যদি আমরা আরো বড় করতে চাই, তাহলে এভাবে টেনে আরো বড় করতে পারবো। তো দেখতে পাচ্ছেন না, আমাদের এখানে যে রো গুলো আছে বা কলম গুলো আছে সেটা কিন্তু ছোট বড় হয়ে গেছে। তো এটা আমরা ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য আমরা সম্পূর্ণ কলামটি সিলেক্ট করে নিব, কলাম রো সবকিছু সিলেক্ট করে নিব এবং সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে। এখান থেকে যদি আমরা এটাতে প্রেস করি ডিস্ট্রিবিউট কলাম, তাহলে এইদিকে খেয়াল রাখবেন যে এই কলামটি কিন্তু ছোট আছে, এই কলামটি কিন্তু বড় আছে। আমরা যদি ডিস্ট্রিবিউট কলাম দিই, তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো কলাম কিন্তু একই সাইজের হয়ে গেছে। আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে উপরের যে রোটি সেটা দেখতে পাচ্ছেন যে বড় হয়ে আছে এবং নিচের যে রো গুলো সেটা কিন্তু একটু ছোট। এটা যদি আমরা ঠিক করতে চাই, অর্থাৎ সবগুলো রো একই সাইজের করতে চাই, তাহলে যেটা করব, সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে নিব এবং মাউসের রাইট বাটনে প্রেস করব। এখান থেকে যদি আমরা প্রেস করি ডিস্ট্রিবিউট রো, তাহলে দেখতে পারবেন যে সবগুলো রো একই সাইজ হয়ে গেছে। অর্থাৎ উপরের যে রোটি সেটা দেখতে পাচ্ছেন বড় আর নিচের দুটি ছোট। এটাতে প্রেস করার সাথে সাথে সবগুলো রো একই সাইজ হয়ে যাবে। তো আমি এটাতে প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো রো একই সাইজ হয়ে গেছে। আমরা যদি চাই এই 2 নাম্বারের পরে আর একটি কলম নিতে, তাহলে যেটা করব, এখানে মাউসের আইকনটি থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে প্রেস করব। এখান থেকে যদি আমি এটাতে প্রেস করি ইনসার্ট কলম রাইট, তাহলে ডান পাশে একটি কলাম তৈরি হবে। আর ইনসার্ট কলম যদি লেফটে প্রেস করি, তাহলে বাম পাশে একটি কলাম তৈরি হবে। তো আমরা যেহেতু ডান পাশে কলাম তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমরা ইনসার্ট কলম রাইটে প্রেস করছি। তো দেখতেই পাচ্ছেন যে ডান পাশে কিন্তু একটা কলম তৈরি হয়েছে। এবার যদি আমরা এই কলামটি ডিলিট করতে চাই, তাহলে মাউসের আইকনটি এখানে থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে প্রেস করব। এখান থেকে যদি ডিলিট কলাম এটাতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে কলামটি কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি রো নিতে চাই এক্সট্রা, যেমন আমি এখানে চাচ্ছি যে এখানে আর একটা রো থাকলে ভালো হতো, তখন এখানে মাউসের আইকনটি থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট রো বিলো, এটাতে যদি প্রেস করি তাহলে নিচের দিকে একটা রো তৈরি হবে। আর যদি ইনসার্ট রো অ্যাভোভ এটাতে প্রেস করি, তাহলে উপরের দিকে একটা রো তৈরি হবে। তো আমরা ইনসার্ট রো অ্যাভোভ এটাতে প্রেস করছি, দেখতেই পাচ্ছেন যে উপরের দিকে একটা রো তৈরি হয়েছে। আমরা যদি চাই এই 1 নাম্বার এবং 2 নাম্বার একত্রে অ্যাটাচড করে দিতে পারি। এটা করার জন্য যেটা করব, দুইটা রো আমি মাউস দিয়ে সিলেক্ট করে নিব এবং সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি মাউসের রাইট বাটনে প্রেস করি, এখান থেকে যদি আমরা মার্জ স্কেল এটাতে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার 2 নাম্বার কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। তো এটা যদি আমরা আগের মতো করতে চাই, তাহলে আবারও মাউসের রাইট বাটনে প্রেস করব, এখান থেকে সিলেক্ট করব আনমার্জ স্কেল। তো দেখতে পাচ্ছেন দুইটি ঘর আলাদা হয়ে গেছে। তো আমি সংখ্যা দুটি আবারও ঠিকভাবে বসিয়ে নিচ্ছি। আমরা যদি এই যে নিচের ফাঁকা যে রোটি আছে এটা যদি ডিলিট করতে চাই, তাহলে এখানে মাউসের আইকনটি থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে প্রেস করব। এখান থেকে যদি আমরা প্রেস করি ডিলিট রো, তাহলে সেই রোটি ডিলিট হয়ে যাবে। আমরা এই টেবিলের যে বর্ডার গুলো আছে, এই লাইনগুলো আমরা চাইলে বিভিন্ন কালার দিতে পারি বা মোটা চিকন করতে পারি। এটা করার জন্য আমরা সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে নিব। এখানে মাউসের আইকনটি থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে প্রেস করব। তো এই অপশন গুলোতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেবিল অপশন, এটাতে যদি আমরা প্রেস করি তখন আমাদের সামনে আরো কিছু অপশন শো করবে। এখান থেকে যদি আমরা কালার অপশনটিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল বর্ডার, এই কালারটি যদি আমরা ইয়েলো করে দিতে পারি, ইয়েলোটা চোখে পড়ছে না, আমি রেড করে দিচ্ছি। তো আমরা চাইলে এই বর্ডারটা আর একটু মোটা করতে পারি, এজন্য এখানে যে দেখতে পাচ্ছেন 1pt এটাতে প্রেস করব। তো এখান থেকে আমি 3pt যদি দিই, দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু বড় হয়ে গেছে। তো এভাবে আমরা বর্ডারের কালার এবং বর্ডারের যে লাইনগুলো মোটা চিকন করতে পারি। তো টেবিলের অপশনটি আমার মনে হয় যে আপনাদের সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব ভয়েস টাইপিং কিভাবে করতে হয়। তো ভয়েস টাইপিং করার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা দিয়ে চেষ্টা করব, কারণ সব ব্রাউজার দিয়ে ভয়েস টাইপিং করা যায় না। এজন্য আমার মনে হয় সব থেকে বেস্ট হবে ক্রোম ব্রাউজার ব্যবহার করে যদি আপনি ভয়েস টাইপিং
টাইপিংটা করেন। তো ভয়েস টাইপিং করার জন্য আমরা টুলস অপশনটিতে প্রেস করব। এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং, এটাতে প্রেস করব। তো আমাদের সামনে এমন একটি অপশন আসবে, এখানে ডিফল্ট ভাবে ইংলিশ ভাষা সিলেক্ট করা আছে, আমরা এই অ্যারোতে প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ভাষা আছে, আমরা এখান থেকে যে ভাষায় ভয়েস টাইপিং করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমি চলে যাচ্ছি নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ, আমরা এটা সিলেক্ট করব। তো আমি এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বাংলা বাংলাদেশ ভাষাটি সিলেক্ট করা আছে। এখন যদি আমি এই অপশনটিতে প্রেস করে কথা বলা শুরু করি তাহলে আমি যেটাই বলবো সেটাই কিন্তু এখানে লেখা শো করবে। তো আমরা কিছু একটা বলে ভয়েস টাইপিংটা শুরু করি, তারপর দেখি কি হয়, অর্থাৎ কতটি বানান ভুল যায়। তো ভয়েস টাইপিং করার জন্য যেটা চেষ্টা করবেন যে ভাষাগুলো স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা করবেন আর একটু ধীরে ধীরে বলার চেষ্টা করবেন, তাহলে ভুল কম যাবে এবং লেখাটি পারফেক্ট হবে। তারপর কিভাবে ভুলগুলো ঠিক করতে হবে সেটা আমরা একটু পরেই দেখব, আগে ভয়েস টাইপিংটা করে নিই। আমরা এই মাইক্রোফোন আইকনটিতে প্রেস করছি এবং এখান থেকে অ্যালাউ দিস টাইম এটাতে প্রেস করব। আজকের ভিডিওতে গুগল ডক্সের যে বিষয়গুলো রিয়েল লাইফের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেই বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার দেখবেন, তারপর ভিডিওটি কয়েকবার প্র্যাকটিস করলে গুগল ডক্স সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে, আপনি চাইলে এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভুল তেমন একটা যায়নি, শুধুমাত্র গুগল ডক্স এখানে একটু ভুল গেছে। তো এটা ঠিক করার জন্য আমরা যেটা করব, শুধুমাত্র একটা ওয়ার্ড সিলেক্ট করব না, আমরা যখন কোনো একটা ভুল সংশোধন করার চেষ্টা করব তখন চেষ্টা করব 2টি অথবা 3টি ওয়ার্ড একসাথে সিলেক্ট করার জন্য, এবং মাউস দিয়ে এভাবে সিলেক্ট করার পর আমরা যদি এই আইকনটিতে প্রেস করি তাহলে যে ভয়েস টাইপিংটা ওপেন ছিল সেটা আপাতত বন্ধ হয়েছে, এবং নতুন করে যদি আমি ভয়েস টাইপিংটা দিই তখন এটা রিপ্লেস হয়ে যাবে। তো এটা রিপ্লেস করার জন্য আমি জাস্ট এন্টার দিয়ে এই লাইনটিকে নিচে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের কোন লাইনে ভুল ছিল। তো আমি এন্টার প্রেস করছি, দেখতেই পাচ্ছেন এই লাইনটি নিচের দিকে চলে এসেছে। এখন আমরা ডক লেখাটি এটা ঠিক করব। তো এটা ঠিক করার জন্য আমরা এই 3টা ওয়ার্ড একসাথে সিলেক্ট করব, কারণ সিঙ্গেল ওয়ার্ড ঠিক সাধারণত হতে চায় না, এজন্য আপনারা চেষ্টা করবেন যে সর্বনিম্ন 2টা অথবা 3টা ওয়ার্ড একসাথে সিলেক্ট করার জন্য, এবং সিলেক্ট করার পর আমরা মাইক্রোফোনের এই আইকনটিতে প্রেস করব এবং শুধুমাত্র এই ভয়েসটুকু দিব। গুগল ডক্স সম্পর্কে এটা ইংরেজিতে চলে এসেছে কারণ এটা একটা ইংরেজি ভাষা, তারপর আমি আরেকবার ট্রাই করব যে ঠিক হয় কিনা। গুগল ডক্স সম্পর্কে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক এমনই ভাবে আমাদের যে লেখাগুলো ভুল ত্রুটি থাকবে সেগুলো আমরা সর্বনিম্ন 2টি অথবা 3টি শব্দ একত্রে ভয়েস টাইপিং করব। আমি যদি শুধুমাত্র একটা ওয়ার্ড নিয়ে এটা ঠিক করতে চাই তাহলে সাধারণত ঠিক হতে সময় লাগে বা অনেক সময় ঠিক হয়ও না। এজন্য আমাদের চেষ্টা থাকবে যে সর্বনিম্ন 2টি অথবা 3টি ওয়ার্ড একসাথে সিলেক্ট করে তারপর সেটা ঠিক করে নিব। ঠিক আছে? তো এই ছিল ভয়েস টাইপিং এর ব্যাপারটা। আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটা প্রজেক্ট রেডি করেছি, এখন এটাকে কিভাবে সেভ করব বা কিভাবে প্রিন্ট করব চলুন এবার সেটাই দেখি। মনে করুন আপনার প্রিন্টার নেই, সেক্ষেত্রে তো এটা সেভ করে কোনো একটা দোকানে নিয়ে যেতে হবে। তো এটি করার জন্য আমরা যাব এই ফাইল অপশনটিতে, এটাতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। এখন এখান থেকে কোন ফরম্যাটে আমরা ডাউনলোড করতে চাই, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ডাউনলোড করতে পারি, আবার পিডিএফ ডকুমেন্টেও ডাউনলোড করতে পারি। তো আপনি যদি প্রিন্ট করতে চান কোনো দোকানে যেয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অথবা পিডিএফ যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে গেলেই হবে, তবে পিডিএফটা সবাই বেশি ব্যবহার করে। তো আমরা দুইটাই ডাউনলোড করব। আমরা এখান থেকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা সিলেক্ট করে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। আমরা আবারও ফাইলে চলে যাচ্ছি, এখান থেকে ডাউনলোড, এখান থেকে এবার পিডিএফটা ডাউনলোড করে নিব, এটাতে প্রেস করছি। হ্যাঁ, পিডিএফটাও ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে কোথায় খুঁজে পাবো? পিডিএফটা ওপেন হয়ে গেছে, দরকার নেই, এটা কেটে দিচ্ছি। তো এখন এটা আমরা কোথায় খুঁজে পাবো? তো এটা আমরা মিনিমাইজ করে নিচ্ছি।
আমরা চলে যাব দিস পিসিতে। এখান থেকে ডাউনলোড অপশনটি সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফটা এখানে ক্লাস 1 নামে আমাদের ফাইলটি সেভ করা ছিল। এটা আমরা পিডিএফটা যদি ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ডাবল ক্লিক করি, তাহলে আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ মাইক্রোসফট অফিস যদি ইনস্টল করা থাকে, তাহলে এটা ডাবল ক্লিক করলে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে, কারণ এটা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড থেকেও এই ফাইলটি এডিট করতে পারেন বা লেখালেখি করতে পারেন বা অন্য যে কোনো কিছু করতে পারেন। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। মনে করুন আমাদের প্রিন্টার আছে, সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা ফাইল অপশনটিতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই অপশনটিতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন ওপেন হবে। তো এখান থেকে পেজ, আমরা যদি সবগুলো পেজ সিলেক্ট করে দিতে চাই তাহলে ওয়াল পেজ দিয়ে দিবেন। আর কালার কি রাখতে চাচ্ছেন, কালারফুল নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের খুশি মতো যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট অপশনটিতে প্রেস করে নিবেন। আমার প্রেজেন্টেশন যদি আপনার কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তবে এই ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দিলে আমি বুঝে নিব ভিডিওটি আপনার উপকারে এসেছে। আর আমার সাথে কথা বলতে চাইলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে অন্য কোনো টপিকসে কথা হবে। আপনার জন্য শুভকামনা।